থিম হরর। অনেকদিন পর গ্রামে ফিরল বিপিন। সময়ের থেকে অনেকটা পিছিয়ে পড়েছে ওদের গ্রাম। আচমকা এসে দাঁড়ালে নির্ঘাত টাইম ট্রাভেল মনে হবে। এখনো বাড়িতে বাড়িতে টিভি আসেনি, লোকের হাতে হাতে মোবাইলও ঘুরছে না। বাইরের জগতের খবর আসার মোটমাট 2-3টে রাস্তাই খোলা। ভিন রাজ্যের খবর হলে রেডিও কিংবা কাগজে, আর ব্যক্তিগত সমস্ত খবর আসে ডাক মারফত। এরই ফাঁকে মাঝে মধ্যেই ঘরের ছেলে ঘরে ফিরে এসে গোটা গ্রামকে নিয়ে রীতিমতো বিশ্ব দর্শন করাতে বসল। ছেলে ভিন রাজ্যে চাকরি করছে, তাই বিপিনের বাবা সুফলবাবু মনে মনে একটু গর্বই বোধ করেন। ছেলের পাঠানো টাকায় যদিও সবার পেট চলে না, ক্ষেত খামারে কাজ করেই দিন কাটাতে হয় তাদের। কিন্তু সুফলবাবু রোজের জামা রোজ কেচে নেন। গিন্নিকে বলেন, আরে আমি একটা অফিসারের বাপ, এমন ময়লা জামা পরলে চলবে নাকি? তোমরা কিচ্ছু বোঝো না। বিপিনের মাইনে যে খুব একটা বেশি নয় তা সুফলবাবু আন্দাজ করতে পারেন, কিন্তু কিছুতেই মানতে চান না। যখন গিন্নি ছেলেকে আরেকটু টাকা পাঠানোর জন্য চিঠি লিখতে বলে, তখনই গিন্নিকে দাবড়ানি দেন। বাইরে থাকা খাওয়ার একটা খরচ আছে তো নাকি? অত বড় আপিস, অত কাজ করতে হয়, ওখানকার খাবারের কত দাম তুমি জানো? আর বাবু তো আগের বার বলেছিল জলও নাকি ওখানে কিনে খেতে হয়। আর পাঠাচ্ছে না তা তো নয়, পাঠাচ্ছে তো তো যা পাঠাচ্ছে তাতে দুজন বুড়ো বুড়ি ঠিক চলে যায়। সুফলবাবুর এই ভরসার সামনে বিপিন যতবারই দাঁড়ায় ওর ভেতরটা যেন কুঁকড়ে যায়। পড়াশুনো মন দিয়েই করেছিল, বাবার স্বপ্নটাকে যতখানি বয়ে নিয়ে যাওয়া যায় যাচ্ছিল, কিন্তু চাকরি পায়নি। বেকার হয়ে অনেকগুলো বছর বসেছিল। চেষ্টার অবশ্য কোনো ত্রুটি রাখেনি বিপিন। শেষমেশ ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের ভিড়ে নাম লিখিয়েছে। যখন যেমন সুযোগ পায় কাজ করে। নিজের খোরাক আর ছাউনির টাকাটুকু রেখে ও বাকি প্রায় সব টাকাটাই বাড়িতে পাঠায়। না, পুরোটা পাঠায় না, সামান্য কিছু রেখে দেয়। ফেরার সময় সস্তা দেখে একটা শার্ট কেনে, আর পুরনো প্যান্টটাকে একবার কেচে আয়রন করতে দেয়। বিপিন যখন গ্রাম থেকে বেরোয় আর গ্রামে যখন ঢোকে, বড় সড়ো অফিসারের থেকে কোনো অংশে কম লাগে না ওকে। অমন সাদাসিধে মানুষ দুটোকে মিথ্যে বলতে ওর মন সায় দেয় না, কিন্তু প্রতিবারই ঈশ্বরের কাছে প্রার্থনা করে বিপিন, এইটুকু শান্তি নিয়েই তো আছে দুটো মানুষ, মিথ্যে হলে হোক না, তাতে ক্ষতি কি? ঠাকুর তুমি দেখো, সত্যিটা যেন ওরা জানতে না পারে। ঠাকুর কতটা দেখেন আর কতটা এড়িয়ে যান তা জানার ক্ষমতা মানুষের নেই। দিন চলতে থাকে। অন্ধবিশ্বাসের জমি থেকে সুখের ফসলটুকু তুলে নিয়ে বেঁচে থাকেন সুফলবাবু আর তার গিন্নি। তবে অনেক দিন বাদে ছেলে যখন গ্রামে ফেরে, মনের মধ্যে চিন্তার সামান্যতম কালো মেঘটাও কেটে যায়। নিজেকে ভীষণ বড়লোক মনে হয় সুফলবাবুর। বহু দিনের পুরনো একটা ছিপ আছে। একসময় সেই ছিপের বড়শির ভয়ে বড় দিঘির মাছেরা তটস্থ হয়ে থাকতো সবসময়। ইদানিং অবশ্য ছেলে গ্রামে ফিরলেই ছিপ নিয়ে বেরোন সুফলবাবু। একগাল হাসি মুখে বলেন, আজ একেবারে টাটকা মাছ আনবো। ওখানে তো সব বরফ দেওয়া মাছ খাস, দেখবি একেবারে মুখের স্বাদ ফিরে যাবে। হ্যাঁ। বিপিন মৃদু প্রতিবাদ করে, আমি তো এই কটা দিন থাকবো, তুমি একটু কাছে বসো না বাবা, দুটো গল্প করি। আরে দাঁড়া দাঁড়া, এখন আমি কি গল্প করার জো আছে? হারানের থেকে একটা কুমড়ো পাই, গেল বছর ওর জামাইকে ভাজা খাওয়ায় বলে নিয়ে গেল, এখনো একটা টাকা পয়সা ঠেকায়নি। এতদিনও যখন তোমাকে দেয়নি, আজ গেলে তোমাকে দিয়ে দেবে নাকি? দূর, আমি দেখে এসেছি ওর মাচায় কুমড়োটা বেশ পেকে গেছে, বুঝলি? হ্যাঁ, কুমড়োর ধার কুমড়ো দিয়েই শোধ করবে। সুদ হিসাবে কটা ঢেঁড়শও নিয়ে আসবো। বিপিন আর সুফলবাবুকে আটকানোর চেষ্টা করে না। অনেকদিন বাইরের দুনিয়াকে ছুঁয়ে থাকলেও গ্রামের এই ছোটখাটো ঝঞ্ঝাটের সাথেই ওর নাড়ির টান। বাবা মাকে যেমন ভালোবাসে, বিপিন এই গ্রামটাকেও তেমন প্রচণ্ড ভালোবাসে। যতবারই ফেরে ঠিক করে নেয়
আর কখনো ফিরে যাবে না। কিন্তু দিন এগোলে অভাব এসে এমন ঘিরে ধরে, ফের ওকে ভিন রাজ্যে ছুটতে হয় রোজগারের জন্য। তবে বেশ অনেক কটা দিন কেটে গেলেও এবার এখনো পর্যন্ত ফেরার কথাও ভাবেনি। তাছাড়া ফেরার চেয়েও একটা অন্য জরুরি চিন্তা ওর মাথার ভেতর ঘুরপাক খাচ্ছিল। বলা যায় বিপিন অপেক্ষা করছিল একটা চিঠির। ওদের গ্রামের পিয়ন হরনাথ ওর চেনা লোক। ইতিমধ্যেই দু একবার বিপিনের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় উঁকি মেরেও গেছে। প্রথম দিন বিশেষ কিছু জিজ্ঞেস করেনি। দ্বিতীয় দিন আচমকা বিপিনের সামনে সাইকেলটা আস্তে করে দিয়ে জিজ্ঞেস করেছিল, বাবা বিপিন, আমার হাটের মধ্যে বোধহয় একটা ফুটো আছে। খালি মনে হয় ঠান্ডা হাওয়া বুকটাকে এপড় করে দিচ্ছে। তুমি যখন ফিরে যাবে বাবা, কোনো ভালো ডাক্তারকে জিজ্ঞেস করো তো, এর রোগ সারবে নাকি। বিপিন হরনাথের ঝোলার দিকে অপেক্ষার দৃষ্টিতে তাকিয়ে থাকলো খানিকক্ষণ। তারপর নিরাশ হয়ে ঘাড় নেড়ে বলল, হ্যাঁ কাকা, বলবো তো। ওখানে বড় বড় সব ডাক্তার আছে, সব রোগ সারিয়ে দেবে। আর পারলে তো ওরা মরা মানুষও বাঁচিয়ে দেয়। তুমি একদম চিন্তা করো না। হরনাথ পিয়ন চোখে মুখে স্বস্তি নিয়ে প্যাডেলে চাপ দেয়। এইভাবে ভালোই চলছিল হরনাথের। কিন্তু এর ঠিক দিন চারেক পর বিপদটা ঘটল। দেরি করেই বেরিয়েছে হাতের তালুর মতো চেনা গ্রাম। কটার চিঠি আসে, বেশিক্ষণ সময় লাগার কথা নয়। কিন্তু চিঠির তাড়াটা ব্যাগের ভেতর ঢোকানো থেকেই যেন গোলমালটা শুরু হলো। যে নামই পড়ছে কিছুতেই যেন লোকগুলোকে চিনতে পারছে না। মনে হচ্ছে জীবনে প্রথমবারের জন্য নামগুলো পড়ছে। আরেকবার গুনে দেখে নিল চিঠিগুলো। মোটে 13টা চিঠি। বয়স হয়েছে বলেই নির্ঘাত মাথাটা হয়তো কাজ করছে না। তবে যত দেরি হোক, বিকেলের মধ্যে মিটে যাওয়ার কথা। কিন্তু বিধি বাম। রাস্তায় নেমে সাইকেলে প্যাডেল করতেই হরনাথ পিয়নের মনে হলো যেন ঘাড় ধরে তাকে কেউ তুলে এনে অন্য গ্রামে ফেলে দিয়েছে। রুদ্ধশ্বাসে সাইকেল চালাতে শুরু করলো হরনাথ পিয়ন। বুকের মধ্যে এফোড় ওফোড় হয়ে যাচ্ছে ঠান্ডা হাওয়া। দুপাশে পেরিয়ে যাচ্ছে মাঠ, ঘাট, দিঘি, বাঁশঝাড়। কিন্তু মরা আলোর আকাশটাকে ছাড়া ও যেন কিছুই চিনতে পারছে না। আশেপাশে কোনো লোক নেই, বাড়ি নেই। পৃথিবী যেন তার ওপর চলে ফিরে বেড়ানো সমস্ত মানুষ আর তার চিহ্নগুলোকে লুকিয়ে রেখে তার সঙ্গে নিষ্ঠুর তামাশা করছে। হরনাথ পিয়ন টের পাচ্ছে মানচিত্র ঘেঁষা নদীর মতো কপাল বেয়ে গড়িয়ে পড়ছে ঘাম। ক্লান্তি লাগছে ভীষণ। পৌঁছতে হবে তাকে। অন্ততপক্ষে কোনো বাড়ি কিংবা মানুষের কাছে পৌঁছলে জিজ্ঞেস করা যাবে গ্রাম থেকে সে কত দূরে এসে পড়েছে। খানিকক্ষণের মধ্যেই ছিটে ফোটা রোদ্দুরটুকু নিয়েই সূর্য পশ্চিমে গায়েব হল। গাঢ় অন্ধকার নেমে এলো হরনাথের চোখে। আর তখনই ও চাঁদের কৃপণ আলোয় একটা মানুষের ছায়া দেখতে পেল। ডাকতে যাবে, হঠাৎ উল্টো প্রান্ত থেকেই প্রশ্ন ছুটে এলো, হর কাকা নাকি? এই বিপদেও গলার স্বর চিনতে হরনাথের ভুল হয়নি। হরনাথ গলার স্বর চড়ালো, কে? বিপিন? বিপিন এগিয়ে এলো। আরে সন্ধে হয়ে গেছে, তুমি এখনো বাড়ি ফেরোনি? হরনাথ পিয়ন রীতিমতো কাঁদো কাঁদো স্বরে বলল, আর বলুননি বাবা, এই কটা চিঠি আমি দিতে গেছি, না চিনতে পেরেছি বাড়ি, না চিনতে পেরেছি নাম। শুধু বোকার মতো মাঠের পর মাঠ পেরিয়েই যাচ্ছি। জিজ্ঞেস করবো যে কোনো মানুষের দেখা অবধি পাচ্ছিলাম না, জানিস। বিপিন হরনাথের কাঁধ থেকে ব্যাগটা রীতিমতো ছিনিয়ে নিয়ে বলল, আফিমের কটাগুলি খেয়েছিলে আজ? এখন আর এসব সহ্য হয়? বয়স হচ্ছে তো নাকি? চলো, আজ আর চিঠি দিয়ে কাজ নেই, চলো কাল দেবে খন, চলো বাড়ি চলো। বিপিন হরনাথকে বাড়ি অবধি পৌঁছে দিয়ে গেল। বাড়ি ফিরে অবশ্য আর কোনো অসুবিধা হচ্ছিল না। সবার সাথে কথাবার্তা বলে খেয়ে দিয়ে রাতে চিঠির ব্যাগটা
একবার নেড়ে চেড়ে দেখছিল। একদিন চিঠি দিতে দেরি হলে এ গ্রামে কেউই তাকে কিছু বলবে না। এর আগে এমনও হয়েছে, হরনাথ চিঠি তুলে সোজা ভগ্নিপতির ভাইয়ের বিয়েতে চলে গেছে। 3 দিন পর ফিরে এসে আবার সেই চিঠি বিলিয়েছে। কিন্তু গুনতে গিয়ে কেমন একটা খটকা লাগলো ওর মনে। সকালে বেরোবার সময় 13টা গুনেছিল না, এখন তাহলে 12টা কেন? তাহলে কি আফিমের নেশায় ও ভুল গুনেছিল? ঠিক সেই সময়তেই বড় দিঘির বাঁশঝাড়ের তলায় বসে চিঠিটা একবার চোখের সামনে মেলে ধরল বিপিন। ওর কাজের জায়গা থেকে ওর বন্ধু অনাদি পাঠিয়েছে। একই কলেজে পড়তো। ভাগ্যের এই বিড়ম্বনায় দুজনেই চাকরির খোঁজে ঘুরে বেরিয়েছে। শেষমেশ বাধ্য হয়ে দুজনেই ভিন রাজ্যের ঠিকই কাজের দলে নাম লিখিয়েছিল। আপাতত চিঠির বক্তব্য বিশেষ গুরুতর কিছুই নয়। কদিন আগেই এক ইমারত থেকে খসে পড়েছে বিপিনের দেহটা। মাথা ফেটে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আঘাত লাগার পর এক মুহূর্তের জন্য দেহে প্রাণ ছিল কিনা সন্দেহ। আপাতত বিপিনের হাতে ওর মৃত্যু সংবাদ। ও জানত অনাদি ঠিক ওর বাড়িতে একটা খবর দেবে। বাড়ি এসে এ খবর জানানোর ক্ষমতা তার নেই। কান্না পাচ্ছিল বিপিনের, কিন্তু স্বস্তির শ্বাস যেন আরো ঘন হয়ে উঠছিল। আবার একটা মিথ্যে ছুঁড়ে দিল সে বাবা মায়ের দিকে, কিন্তু তাছাড়া আর উপায় কি? চিঠিটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ভাসিয়ে দিল বড় দিঘিতে। বিড়বিড় করল বিপিন, এইটুকু শান্তি নিয়েই তো আছে দুটো মানুষ, হোক না মিথ্যে, ক্ষতি কি তাতে? হাড়হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।